কানাডা এবং যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানেরা শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মকতার সুরে বাঁধা ব্যাটিংয়ে করে গেলেন। বাংলাদেশ কেন তা পারে না? আবারও সে প্রশ্নটা আসে, ব্যর্থতার ভয়, সমালোচনার ভয় নাকি দক্ষতারই অভাব? যখন পাহাড় সম টার্গেট তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা অনায়াসে কানাডার বিপক্ষে জয় তুলে নেয়, ঠিক তখনই বাংলাদেশ দলকে নিয়ে দুঃখটা বেড়ে যায়। ক্রিকেটে কখনো সবকিছু ঠিকঠাক হবে, কখনো হবে না, কিন্তু ব্যাটিংয়ে ইতিবাচক চিন্তার প্রতিফলন তো থাকবে। শুধু ক্রিকেটীয় জ্ঞানের দক্ষতাই নয়, বরং ইতিবাচক চিন্তাভাবনার ক্ষেত্রেও বোধহয় বাংলাদেশ বেশ খানিকটা পিছিয়ে রয়েছে এই ফুসকে যুক্তরাষ্ট্র থেকেও। ৮ ওভারে স্কোর ৪৮, বাকি ১২ ওভারে প্রয়োজন ১৪৭ রান। এই ম্যাচে ব্যাটিং দলের জয়ের সম্ভাবনা একেবারে ক্ষীণ। ম্যাচটা আগে ব্যাট করা দলই যে জিততে যাচ্ছে এটা মোটামুটি কনফার্ম। শেষ পর্যন্ত কি হয়েছে তা আমরা সবাই জানি। এরকম ম্যাচে জয়ের সমীকরণটা বল আর রানের হিসাবে নিলে যুক্তরাষ্ট্রের এই জয় কতটা অভাবনীয় ছিল তা ভাবনার অতীত। ৭২ বলে ১৪৭ রান দরকার, ওভার প্রতি হিসাব করলে যা দাঁড়ায় ৯.৮ রান করে। কিন্তু পরের ৫৮ বলেই ১৪৯ রান করে সব সমীকরণ উল্টে দেয় যুক্তরাষ্ট্র। আরও নির্দিষ্ট করে বললে তা করে ফেলেন অ্যারন জোন্স এবং আন্দ্রিস গুজ। দুইজনের ১৩১ রানের জুটিতে রান রেট ১৪.২৯। টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কোনো ১০০ রানের জুটিতে এত দ্রুত রান উঠার রেকর্ড নেই। আচ্ছা, একবার কল্পনা করুন তো, এমন সমীকরণের সামনে যদি যুক্তরাষ্ট্র না হয়ে বাংলাদেশ হতো, তবে এটা কি স্বপ্নেও কল্পনা করা যেত? হয়তো যেত, তবে তার সংখ্যা নেহায়েতই কম থাকতো। কারণ বাংলাদেশ দলে যে অ্যারন জোন্স কিংবা আন্দ্রেস ঘোষ নামের কোনো শৈল্পিক কিংবা নির্ভরশীল ব্যাটসম্যান নেই এই মুহূর্তে। ক্রিকেটের অনেক আর ভক্ত আমার কথায় কষ্ট পেতে পারেন, ফুসকে যুক্তরাষ্ট্রের সাথে প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়দের তুলনা করায়। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই তুলনায় আপনার মতো যুক্তরাষ্ট্র, তাদের খেলোয়াড় এবং সমর্থকেরাও তো কষ্ট পেতে পারেন। সদ্যই নিজেদের সাথে সিরিজে লেজে গোবরে অবস্থান হওয়া বাংলাদেশের সাথে তুলনা করায়। কারণ তারা যে সৌম্য শান্তদের ক্রিকেট শিখাচ্ছে ম্যাচ বাই ম্যাচ। কিছুদিন আগে কোথায় যেন দেখলাম অ্যারন জোন্সের একটা সাক্ষাৎকার, যেখানে তাকে প্রশ্ন করা হলো যুক্তরাষ্ট্র কেমন ক্রিকেট খেলতে চায়। জবাবে অ্যারন জোন্স অত্যন্ত চমৎকার এবং ক্রিকেটীয় দক্ষতার পরিচয় দিয়ে বলছেন, ফিয়ারলেস ক্রিকেট, পজিটিভ ক্রিকেট, স্মার্ট ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটারদের মুখে এই কথাটাই তো সেভাবে শোনা যায় না। কখনো শোনা গেলেও মাঠে খেলা দেখে বোঝা যায় ওটা ছিল কথার কথা। আত্মবিশ্বাসের অভাব, প্রত্যাশার চাপে কুঁকড়ে যাওয়া কিংবা দক্ষতাতেই সমস্যা। প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৬০ রানে হেরেছে বাংলাদেশ। তার আগে ক্রিকেটে সাকিবদের হাঁটুর বয়সেই যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে। স্পোর্টসে যে কেউ যে কোনো দিন যে কারো কাছে হারতে পারে, এটা দোষের কিছু না। কিন্তু হারা ম্যাচে হাল ছেড়ে না দেওয়ার অ্যাপ্রোচ কি কখনোই বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে দেখা যায়? এককালে আফতাব আহমেদ এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ম্যাচে মোহাম্মদ আশরাফুলের কাছে কিছুটা দেখা যেত। এর ফলে এই দেশের ক্রিকেট লিজেন্ডদের মাঝে কেউই সেই অর্থে অ্যারন জোন্স কিংবা আন্দ্রেস ঘোষ হতে পারেননি বলেই প্রিয় দলের ম্যাচ মানে আরেকটি স্বপ্নবন্ধ, লজ্জায় মাথা অবনত করে মাঠ ছাড়তে দেখা কিংবা সমর্থক হিসেবে প্রিয় দলের অসহায় আত্মসমর্পণ দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাওয়া। অবশ্যই যুক্তরাষ্ট্র ফেরেছে বলে এত কথা হচ্ছে, কিন্তু যারা পারেনি সেই কানাডাকেও দেখুন, প্রথম বলেই অ্যারন জনসন ৪ মেরে দিলেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মাত্র ২ জন ব্যাটসম্যান ১৫০-র বেশি স্ট্রাইক রেট ও ৫০-এর বেশি গড়ে ৭০০-র বেশি রান করেছেন। একজন ভারতের সূর্যা কুমার যাদব, অন্যজন এই অ্যারন জনসন। বোলিং ভালো ছিল না বলবেন তো? তা ওই দুর্বল বোলিংয়ের বিপক্ষে অন্যরাও তো খেলেছেন, তারা পারেননি কেন? ক্লিয়ার করে বললে বিসিবি আর কোচের চোখে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান স্যার লিটন কুমার দাস, হার্ড হিটার সরকার সাহেব কিংবা মিস্টার লর্ড শান্ত অ্যান্ড কোংয়েরাও তো খেলেছেন সপ্তাহখানেক আগে। শুধু ইনিংসের প্রথম বলে ৪ মারার কারণেই বলা হচ্ছে না। কানাডার ব্যাটসম্যানেরা শুরু থেকে শেষ পর্যন্ত তো আক্রমণাত্মকতার সুরে বাঁধা ব্যাটিংই করে গেলেন। বাংলাদেশ কেন তা পারে না? আবারও সেই প্রশ্নটা আসে, ব্যর্থতার ভয়, সমালোচনার ভয় নাকি দক্ষতারই অভাব?